ম্যাক চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে ম্যাককে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে, ভালোবাসি তোকে সে পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঘুম রাত। তবে এই রাত কষ্টের নয়, কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘণ্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে, শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটি টাইট হয়ে আছে। চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন। চোখে সানগ্লাস দিয়ে ড্রেসিং রুমে বাসায় ঢুকছে। মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, হাই মে মার যাউঙ্গা। আবিরের কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে 2বার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল। হাসির দারুণ মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের। তারপর কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিল আবির। আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরছেই না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শুধালো, এখন ভালো লাগছে তো? মেঘ উপর নিচে মাথা নেড়ে চিবুক নামিয়ে ভিড় করে বলল, ফিদা। মেঘ বিড়বিড় করে বলল, আবির শব্দটি স্পষ্ট শুনেছে। আবির মুচকে হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার রুমের টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে। মেন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরের কোণে মৃদু হাসিটাও এখন লেগেই আছে। কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে। একটা ছোট্ট বক্স, সাথে একটা বড় বক্স। ছোট্ট বক্সে একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন, গ্রে স্প্যারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। ছোট্ট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটি গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূর্ণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট ছোট কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড়সড় শক খেল। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ি। বক্সে জ্বলজ্বল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যে মানুষটা আমার সাথে ঠিক মতো কথাই বলেন না, উঠতে বসতে এত রাগ দেখান, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন, যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছে, উনি আসলে এতটা অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে ছবি তুলেছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডেন জিপিএ পেয়েছে। গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করে বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল,
আমি কি করব? আমার এত ভালো লাগে কেন ওনারে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব বাদ দে, চল বিকালে দেখা করি। পাখি আর মায়াও বলছে বের হবে। অনেকদিন দেখা হয়নি ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডা দেওয়া যাবে। আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসেই সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরে মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদে স্বরে বলছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে, আর কেউ তো বাসায় নেই। বন্যা, পাখি আর মায়াও আসবে। যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশ দূর যাস নে। আর ড্রাইভারকে বলে দিয়ে আসতে। ড্রাইভারকে বল দিয়ে আসতে। মেঘ ঠান্ডা করে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না। আমি রিক্সা দিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইয়ের মতো হয়েছিস। গাড়িতে চলাচল করতে তোদের এত কী সমস্যা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগেই চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসে আড্ডা দিচ্ছে। পড়াশোনা, পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক। অ্যাডমিশন টেস্টের পরেই খালতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়েরও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করল। সবকিছু শুনে মায়া অকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজন একসঙ্গে বলে উঠল, কি প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে। একটু ঢং করে কথা বলি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটা প্রকাশ পাবে, আর সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কে ধারণা হয়ে যাবে। প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ার নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ, কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি। আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়ার পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক। সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথে হোক বা অন্য কারোর সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ ডুব গেলে আহ্লাদে কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ ঢুক গেলে আহ্লাদে কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীর দিকে। রাকিব ডেকে উঠল, কিরে আবির, কার সাথে কথা বলিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাড়িতে তিনজনই হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে। আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আমি নিঃশব্দে হেসে উত্তর দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে। শরীর ঘামতে শুরু করছে। নিজের কান বিশ্বাস করতে পারছেন না। প্রেমিকাকে সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে। চেনা নেই, জানা নেই, আননোন নাম্বারে কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করলো, কি হলো, কথা বের হচ্ছে না গলা দিয়ে? মায়ার পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার সব গভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি?
আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যজনিত হলো। কয়েক মুহূর্তে নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? আবির কণ্ঠের দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস? একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো, শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠে আমি চিনব না? ভাবলি কিভাবে? মেঘ পাথরের ন্যায় বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এতে ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কি না কি ভাববে, থাপ্পড় না যেন বসে না আবার। থাপ্পড়ের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল? মেঘের গলা কাঁপছে। কোনোরকম জায়গাটার নাম শুধু বলল। আমি স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বললে কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতেই অষ্টাদশীর আকাশের পানে ছেড়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করবো না। এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে? বকা দিচ্ছে? পাখি আর মায়ের অবুঝের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে, দোয়া কর যাতে মাইর না খাই। এই কথা শুনে পাখি, মায়ার বন্যা তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাসলামা করতে গিয়ে ও সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারল। মেঘ সেদিকে চেয়ে তাদের দাঁত চেপে ভয় পেয়ে বলল, আবির ভাই। বাকি তিনজন নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলো, পাখি আর মায়া আগে দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাআল্লাহ, এত কিউট জানলে আমি কথা বলতাম, পুটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম। কথাটা বলে মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবিরের ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের কিভাবে রিয়েক্ট করবেন সেটাই দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। ক্ষোধিতা মুখশ্রী দেখে আবির কপাল কুঠালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে। ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুগাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে বলল, রাগ উঠেছে কেন? আরো আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি বলছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারোর নজর আমার সহ্য করতে পারবো না। ওই ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ উপরে নিচে মাথা নাড়ালো। আবির নিজের হেলমেটটা মেঘের নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওটাই পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাই রিয়েক্ট করেনি, সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেয়ে সত্যি অনেক হ্যাপি থাকবে, দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনেই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মনের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে 3টা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট্ট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির 3টে হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ হাক্কা মাক্কার মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে।
আবির কপাল কুঁচকে তাকালো, গভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খোঁজে দুটা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময়ের চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেও হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চেয়ে বলল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা। আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছে আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি 5টাই নিবেন তাহলে আমি 2টাই হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবিজাবি অনেক কিছু খেয়েছে, এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। আবির আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে, ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে। আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারদিকে সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ডুব গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো। মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতে মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, কিছু বলবি? মিম অকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রেগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলছে, তুই আমার কথা বললি কেন? আর কণ্ঠ ভারী করে প্রশ্ন করল, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আর আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা উড়ে দে। মিম যথারীতি তাই করল। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘন্টাখানিক পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটল পুরো উল্টা। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘন্টা 2 পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকে শব্দও শুনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতন চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতে আবির চোখ পড়ল ফোনে গান বাজছে। কি নেশা ছাড়ালো, কি মায়া জড়ালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্তে পর আশুতোষের ফোনে ছবি সহ নিজের নাম, আমার আবির ভাই। দিকে হুট করে বিষম কেঁপে উঠল আবির। কাঁচতে কাঁচতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আঁতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাসে এগিয়ে দিয়েছে। আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টদর্শীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনেই আছে, তাহলে মামুনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল করতে যেতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 2 পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশি ভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো।
একবার ভাবলো নামটা পাল্টাবে, পরেক্ষণে মনে হলো যা দেখা তো দেখেই ফেলেছে, এখন আর না পাল্টালে কি হবে। মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, দুই ভাই নিজেদের সুখ দুঃখের কথাই শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ছোট থেকেই বন্ধুর মতো, এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কী রে, কী হয়েছে তোর, শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমদ খান গভীর কণ্ঠে শুধালেন, মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা, কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানভীরটা ঠিক মতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘের নেই। আলী আহমদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, সব আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ, হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা স্বরে বলে উঠলেন, হ্যাঁ তোমার আর চিন্তা কি, তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশিই লাগবে। আলী আহমদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখেছিস, আর সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরাত বাড়ি ফিরে নিজের মতো চলে, এগুলো নিয়ে তো কিছু বললি না। সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই, আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমার সন্তানরাও যাতে সারা জীবন মিলেমিশেই থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকম আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো, তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না ভেবেই ভেতরে ঢুকেনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকেই নিয়ে, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসল, তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমদ খান ডেকে উঠলেন, শোনো। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কীভাবে হব। আলী আহমদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে তো। অফিস তো শেষ হয়ে বাসায় যাবেন না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5-10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আস্তে আস্তে আলী আহমদ খান হঠাৎই শাহরিয়াকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাক দিলেন, এই শাহরিয়া। শাহরিয়ার কাছে একটা দোকানে কিনছিল। আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছেন। আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? দুইবার সমস্বরে উঠে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলে, সুস্থ হয়েছ? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপের খবর নিচ্ছে, ভালোই। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায়, তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো আর কিছুই জানালে না। শাহরিয়া শুধু বলেছে, না মানে। অমনি চোখ পড়েছে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে, চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ার দিকে। মোজাম্মেল খান গভীর স্বরে বললেন, কি হলো? শাহরিয়া ডুব গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম তো তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ, আসো ভেতরে এসো, চা কফি খেয়ে যাও। শাহরিয়ার মাথা নেড়ে না করলো, আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতামই না, আবার অফিসে চা কফি খাবো, আর মাইর খেতে চাই না।
শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোকাচুকি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙ্গুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতন বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান ঘুরতে আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন, ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল। তুমি আসার পর তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গভীর প্রকরণে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতেই তো পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালেও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পরেই বললো অসুস্থ, আর পড়াবে না। আজ সামনে পেয়েছি, জিজ্ঞেস করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না, তাই হয়তো জানায়নি। আপনার এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্ত হতে পারে। আলী আহমদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজ বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টা খানিকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ ব্যালকনিতে ছুটে গেছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক পড়ছে না একটিবার। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল। মেঘ চকলেট নিয়ে মাথা নুয়ে মুচকি হাসল। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতে উত্তর দেয়, হুম। মেঘ এক গাল হেসে বলে, ছাদে যাবো, চাবিটা কি দেয়া যাবে? আবির গুরু গম্ভীর কণ্ঠে বলল, নিয়ে যায় এসে। মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস, যাই পায় সবই খেয়ে ফেলে। এজন্য মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে, যাতে আদি নিতে না পারে। মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকালের রোদে গাছে থাকা ফুলগুলো জ্বলজ্বল করছে। ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলা তার রেশ মাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ঢালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল। 10 মিনিটের পর আবির একটা সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে। তবে দেশে ফেরার পর এই প্রথম আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেনই থামছেই না, বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়ে যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাউনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, এভাবে হাসছিস কেন? মেঘের সরল স্বীকারোক্তি, আপনাকে দেখেই হাসি পাচ্ছে। আবির বিরক্তি হয়ে বলল, এভাবে হাসছিস যে তোর তোর তানারা ধরবে না? অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড়ে ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলোয় ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথমে দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখে মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতরে দুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেয়া থাকলে এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতে মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সে টমাটের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল,
ডুবে ডুবে ভালোবাসি, আপনি না বাসলেও আমি বাসি। নোর মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবি তুলেও নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন, রুমে যা। মেঘ আহ্লাদে কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না। আহ্লাদে কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীরে কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির চোখ বন্ধ করে জবাব দিল, হুম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি এসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল, আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা। মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই, তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরাতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নিব ইনশাআল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবার মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতে দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছে। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোকাচুকি হলো দুজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাবসুলভ কবির কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমি স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, তুমিই তো বন্যা? বন্যা বলল, জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন। আসছি মেঘ। কথাগুলো বলে বন্যা কোনোরকম পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো? মেঘ হাক্কা মাক্কার মতো চেয়ে প্রশ্ন করলো, কেমন? আবির ঠাট্টার স্বরে বলল, তাচ্ছিরা। মেঘ ভ্রু কুচকে বলল, মোটেই না। মেঘ ভেংচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা শব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফোলালে প্যাঁচার মতনই লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে দেখে সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতে মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেল। মেঘ বলল, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শোধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘের বুকের ভিতর তোলপাল চলছে। এটা সে আবির ভাইকে কিভাবে বুঝাবে? আবির ভাইয়ের কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়। আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো। মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো। আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়ল আবিরের পিঠে। নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দুহাত আবিরের কাঁধে চেপে ধরল। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পরে গেলে ফেলে চলে যাব। মেঘ চুপচাপ আশপাশ দেখছে। কত কত কাপল ফুটপাথ দিয়ে একসাথে হাঁটছে, কে কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে, আর কতক মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে। তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয়। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে অকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখল মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা এখানে কেন আসছি? আবির নিয়ত কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমিষেই বিলিয়ে গেল। আস্তে করে বলল, আমি তো ভাই চিনি না, আর আমার পছন্দ ভাই আর কি ভালো লাগবে?
আবির শক্ত কণ্ঠে বলল, তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালারের মধ্যে কয়েকটা পছন্দ কর, আমি তো আছি। মেঘ আশ্চর্য নয় তাকিয়ে বলল, আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, তো মানে বুঝতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে। সব শেষে দুইটা বাইক নিয়ে কনফিউজড। মেঘ আবিরের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল, দয়া করে দুইটা নেওয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘের মুখোমুখি করে ছোট্ট করে বলল, আমারটা রেখে এই দুইটাই নিয়ে নেই। মেঘ চিৎকার দিয়ে উঠল, না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসলো। মেঘকে বললো তানভীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সে কথাগুলোই বলছে যা আবির শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর চলে আসছে। মেঘ তানভীরের হাতে দুটো চিরকুট দিয়ে বলল, যে কোনো একটা তুলো। তানভীর ভনুর কথা মতো তাই করলো। সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজ, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমার দুইজনের পক্ষ থেকে, টাকা আমার পছন্দ ওর। তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকেও ধন্যবাদ দিল। বাইকে সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবা না? তানভীর হাসি মুখে বলল, অবশ্যই দিব, 1 মিনিট ওয়েট কর বনু। আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানভীর বিড়বিড় করে বলল, তোমার মতন আমিও আমার ওনাকে প্রথম বাইকে বসাইতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো, আমি কারে প্রথমে বাইকে উঠাইছি? তানভীর ঠাট্টার স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া। আমার ভাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। আমায় বাইকে উঠাইতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। মেয়ে মাদি বাইককে ঘোরার দূরের কথা, আমাকে বাইক ছুতে দাওনি। বনুকে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো। বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমাকে তোমার বাইকে প্রথম উঠতে দিছো। কি ভাবছো আমি জানি না? তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলছে। আবার নিঃশব্দে হেসে বলছে, আসতে বলো, শুনে ফেলবে। তানভীর আকুশে বলল, তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ। আবির গভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনাকে তো আনতেই চাইছিলাম, কিন্তু ওনাকে বলার আগে ছুটে পালাইছে। তানভীর সুস্থির ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া। আবির ভ্রু কুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও তো তোর বোনের মতোই হয়েছিস, ঠিক আছে দেখছি।